উত্তরের রাজধানী বগুড়ার প্রাণকেন্দ্র হোটেল নাচ গার্ডেন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন তাদের সকলকে আমাদের এই সাক্ষাৎকারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় পাঠক, আপনারা জানেন বিজয়ের মাস চলছে। এই বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা অনাঙ্গনে যে নেতাটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, যে মানুষটি যুদ্ধে গিয়ে তার আপন ভাইকে হারিয়েছেন, সেই বীরত্বের স্মৃতিগাথা কথাগুলো নিয়ে আমরা আপনাদের সাথে দীর্ঘক্ষণ কাটাবো। আমাদের সাথে আছেন বগুড়ার হোটেল 4 স্টার স্বত্বাধিকারী, নাচ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা জনাব শোক রানা। তিনি বগুড়ার সারাকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন সমাজসেবক ছিলেন। তারা 4 ভাই 3 বোন। জনাব শোক রানা ভাই, আপনি কেমন আছেন? আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি তো দীর্ঘ টাইম আপনার মুক্তিযুদ্ধ করেছেন এবং আপনি আমরা জানি যে আপনি 8ম শ্রেণীতে পড়াকালীন সময়ে একটা রাজনৈতিক দলের সাথে নিজের নাম লিখে আছেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বগুড়ার মানুষের সুখে দুঃখের জন্য। আসলে আপনি মুক্তিযুদ্ধে কেন গেলেন, আর মুক্তিযুদ্ধে যাওয়ার পরে বিজয়টা হলো, এই বিজয়টা আপনার কাছে কেমন লেগেছিল সেই দিন? যুদ্ধ চলাকালীন সময় আপনার মার কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছেন, প্রিয় পাঠক আপনারা জানেন আমরা বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রানা ভাইয়ের সাথে মুক্তিযুদ্ধের তৎকালীন ইতিহাস নিয়ে কথা বলতেছি। আপনারা যারা আমাদের কথা শুনতেছেন, আপনারা জানেন যে আমি বগুড়ার 4 স্টার হোটেল নাচ গার্ডেন থেকে আপনাদেরকে সাথে আছি আর কি। আমি আব্দুর রহমান টুলু। রানা ভাই, আপনি জানেন যে বগুড়ার ইতিহাস লিখতে গেলে যে মানুষটির কথা আপনি শুরুতে আমাদেরকে বলেছেন, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়াকে একটা ভিন্ন পরিচয় করে দিয়েছেন। যে মানুষটি একজন মেজর ছিলেন, মেজর থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরে এদেশের একটি রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সে রাষ্ট্রপতি ছিলেন। সেই ক্ষেত্রে আপনার কাছে, আপনি একজন মুক্তিযোদ্ধা, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্ষেত্রে আপনার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী বা জিয়াউর রহমান সম্বন্ধে, তার আদর্শের, যেহেতু আপনি একজন কর্মী বা নেতা ছিলেন, সেক্ষেত্রে কিছু বলবেন দয়া করে। আমি আসলে প্রকৃতপক্ষে জিয়াউর রহমান সাহেবকে ঘনিষ্ঠভাবে আমি পাইনি। জি। আমার বড় ভাই জি। গ্রুপ ক্যাপ্টেন রিটায়ার্ড শওকতুল ইসলাম সাহেব, উনি ঘনিষ্ঠভাবে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে ছিল। তার কারণ ওই তখন জিয়াউর রহমান সাহেব যখন ইন পজিশন, তখন এয়ারফোর্সের চিফ ছিল সদরুদ্দিন সাহেব, সেকেন্ড ম্যান ছিল আমার বড় ভাই। জি। এবং এত ঘনিষ্ঠ ছিল যে আমার বড় ভাই আবার ওই ঢাকা বাসার বেস কমান্ডার ছিল, যার জন্য নিয়ম মাফিক প্রেসিডেন্টকে যখন দেশের অন্যান্য অঞ্চলে যায় হেলিকপ্টারে, তখন প্রোটোকলে ভাইকে বিদায় দিতে হয়, আবার রিসিভ করতে হয় অটোমেটিক্যালি। এই জন্যে এটা ছাড়াও অনেকগুলো ঘটনাতে জিয়াউর রহমান সাহেব আমাদের পরিবারের একজন সদস্যর মতো হয়ে উঠছিল। সেই থেকে আমরা আমার বড় ভাইয়ের কাছ থেকে জানা এবং এত ঘনিষ্ঠতা, আমার বড় ভাইকে চিফ অফ স্টাফ করার জন্যে সে রয়্যাল এয়ারফোর্সের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিংটাও দিয়ে নিয়ে আসলো। ভাগ্যক্রমে তখন রাজনৈতিক একটা চালচলন যেটা থাকে রাজনৈতিকতে, মানে দুর্ঘটনা থাকে, সেই সমস্ত ইয়েতে সেটা পড়ে যায়, সে চিফ অফ স্টাফ করতে পারেনি। পরবর্তীকালে মানে জিয়াউর রহমান সাহেব যখন মারা গেল, তখন আমার বড় ভাইও মনে করলো যে এই চাকরি না করাই ভালো। তারপরে ওনাকেও ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিল। এই হিসাবে আমরা তার পরিবার, মানে যেহেতু বগুড়া বাড়ি, ছোট্ট একটু শহর, ঘুরে উল্টে দেখা যায় আত্মীয়তার মধ্যে করে। আমি ওই আত্মীয়র কথা এই জন্য বলি না, অনেকে ওই বড় বড় মানুষের আত্মীয়তার কথা বলে এটা করে ওটা করে ওটা করে, এগুলা আমি পছন্দ করি না। আমি মনে করি আমার নিজের পরিচয়ই বড়। আত্মীয়রা ভালো থাকলে আমিও ভালো আছি, সবাই ভালো আছে। উনি ভালো মানুষ ছিল এবং নিঃসন্দেহে একটা ভালো মানুষ ছিল। যে
তার কোনো কারাপশন ছিল না, কোনো ইয়ে ছিল না, কমান্ড ভালো ছিল, যার জন্য যুদ্ধে সে সেক্টর কমান্ডার থাকতে কোনো অভিযোগ নেই। ওনার যেদিন স্বাধীনতার ঘোষণা দিছে সেদিন থেকে ওনার মৃত্যু পর্যন্ত একটা তিল পরিমাণের কোনো মানে দাগ নেই। তার দুর্নীতি হোক বা অন্য কোনো রকম মানুষের যে খারাপ ক্যারেক্টারগুলো থাকে তার একটাও কেউ বার করতে পারেনি, পারবেও না। আমরা জানি যে আপনি মুক্তিযুদ্ধের আন্দোলন করতে গিয়ে, মুক্তিযুদ্ধ করতে গিয়ে পাক বাহিনীর 8 জন সেনা সদস্যকে আপনারা আটক করেছিলেন। সেই ক্ষেত্রে আমরা জানি, যেটা বগুড়াবাসীর ইতিহাসে জানা যায়, যে 15ই ডিসেম্বর পাক বাহিনীর সদস্যরা আপনাদের কাছে স্যারেন্ডার করে। এক পর্যায়ে আপনি তাদেরকে বগুড়া সদর থানায় জমা দিয়েছিলেন। সব কিছু মিলে এই মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে আপনি একটু আমাদের কিছু বলবেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অতীতের কিছু স্মৃতি যেটা আমার মনে আছে এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছি, এই কথাগুলো নিয়ে বলতে পারবো ভালো মন্দ আপনাদের ওপর। আমি যখন ক্লাস 8-এ ছাত্র, বগুড়া জেলা স্কুলের, জি সেই সময় আমরা যেহেতু একেবারে সাতমাথায় অবস্থিত স্কুলটি, এই সাতমাথা কেন্দ্রিক বগুড়া, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড সাতমাথা ভিত্তিকই হয়। আমরা স্কুল থেকে জানলা দেখলেন অবলোকন করতাম। জি এ করতে করতে আমার ভিতরে একটা জাগে, বিশেষ করে পাকিস্তানিদের আমাদের উপর যে অন্যায় অত্যাচার করতেছে, এগুলো বিভিন্ন নেতাদের মুখে বক্তৃতাতে আমি এটাতে আস্তে আস্তে পাকিস্তানিদের প্রতি একটা ঘৃণা জি ভাব চলে আসে আমার জি, ভিতরে জি, স্কুল লাইফে। তারপরে আমি ম্যাট্রিক পাশ করলাম। ওই অবস্থায় যখন আমি আইজুল হক কলেজে পুরাতন ভবন, যেটা মহিলা কলেজ পার হয়ে জি যেতে হয়, সেখানে আমি আইএসসিতে প্রথম বর্ষের ছাত্র। জি সেই সময় এই নন কপারেশন মুভমেন্টের পরে এই স্বাধীনতার ঘোষণা আমাদের বগুড়ারই কৃতি সন্তান তদানীন্তন মেজর জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। জি এটার পরে আমরা আরো উদ্বুদ্ধ হলাম। একে তো স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলো, তিনি আবার বগুড়ার লোক, অতএব আমাদেরই লোক। জি এই হিসাবে আমরাও, আমাদের আর বসে থাকা উচিত নয়। তখন আমার বয়স 21। এই 21 বছর বয়সেই আমরা মনে করলাম যে না, একটা কিছু করা দরকার। কিভাবে করি? আমাদের এখানে সেরকম কোনো ক্যান্টনমেন্টও ছিল না, কোনো কিছুই না। আমরা নিজেরাই কিছু বন্ধু বান্ধব মিলে, এর ভিতরে আমাদের ডক্টর টি আহমদ সাহেবের ছেলে মাসুদ, আমার খুব অনেক ঘনিষ্ঠ বন্ধু, ওনাকেও এখানে যে একটা ছোট্ট একটা ক্যাম্প ছিল পাক আর্মির, সেই ক্যাম্পে আমরা সকলে মিলে গেলাম যে ওদেরকে আমরা অ্যারেস্ট করব। কিন্তু একটা পাক সেনা অস্ত্রটা হাতে উপরে যেরকম হ্যান্ডস আপ করে, এরকম হ্যান্ডস আপ করতে একটা ট্রিগার যে টিপলো, সঙ্গে সঙ্গে গুলিতে আমাদের টিএমএস সাহেব ডাক্তারের ছেলে মাসুদ, আমার ঘনিষ্ঠ বন্ধু, সে ওখানে মানে স্পট মারা গেল। তারপরে আরো গায়ে জ্বলে উঠলো যে একেবারে এত ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, সেটা মানে বন্ধুত্ব, যাদের ঘনিষ্ঠ বন্ধু তারা ছাড়া কেউ বলতে পারবে না, এরকম এত ঘনিষ্ঠ বন্ধু ছিল। তখন এখন পাক আর্মির প্রতি আরো বেশি ঘৃণা জমলো যে আমরা ধরলে বা যুদ্ধ করলে পরে আমরা পিছপা হব না ওদের না মারে, এরকম একটা অ্যাটিটিউড। কিন্তু আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? আমরা অস্ত্র নেই, আমাদের টুটুবর রাইফেল আর গাদা বন্দুক, সদর থানাতে লুটপাট করে যেটা নিয়েছি সেটাই। তো গাদা বন্দুক আর টুটুবর রাইফেল তখন আমাদের কাছে অনেক অনেক বড় অস্ত্র, কিন্তু পাক আর্মির সাথে যুদ্ধ করার মতো অস্ত্র এটা নয়। একটা ক্যাম্প করছিল পাক আর্মিরা সারাইকেন্দি প্রপারে, সেখানে রাজাকাররা বা যারা ইয়ের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে ব্যক্তিরা, তারা খবর দিছে যে এরকম আমাদের মুভমেন্ট দেখে তারা মনে করছে যে এখানে
আছে, তাদের খবরটা দিল। ওরা গানবোট নিয়ে বাঙালি নদী, সারিয়াকান্দির পূর্বে হলো যমুনা, পশ্চিমে হলো বাঙালি, জি এই বাঙালি নদীর ভিতরে তারা গানবোট নিয়ে সোজা গণকপাড়ার ঘাটে যায়, লাগে আমাদের উপর গোলাগুলি শুরু করে দিল। আমরা গুলি করতে করতে পিছনে আসতে 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 আমরা ওই বাঁশগাড়ি বলে একটা জায়গা, টিওরপাড়া, প্রথমে টিওরপাড়াতে আমরা গিয়েছিলাম, আমার সঙ্গে অ্যাডভোকেট বাকি আরও সব ছেলে পেলে ছিল। তারা যুদ্ধ করতে করতে আমরা পিছনে চলে আসলাম। তারপরে ওই বাঁশগাড়ির ভিতরে একটা পুরাতন আমলের একটা বিল্ডিং ছিল, লাল ইটের বিল্ডিং, ওর ভিতরে যায় পাকার মিরা অবস্থান নিল। জি। আমরা চারদিক থেকে ঘিরে নিলাম, ঘিরে নিয়ে সে দিন রাত 24 ঘন্টা ফাইট। জি সকালবেলা একেবারে ওরা ভোরে আসছিল, পরের দিন ভোরে ইয়ে দিয়ে পাকিস্তানি এয়ারফোর্সের সেবার জেটগুলো নিয়ে আমাদের উপর হামলা করে এবং তাদের সৈন্যদের ওই সেবার জেটের কভারেজ দিতে 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 তারা সারিয়াকান্দি পর্যন্ত নিয়ে যায়। প্রিয় পাঠক, আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা শোক রানা বগুড়ার একটা কীর্তি সন্তান, আর তার সাথে আমরা দীর্ঘ সময় অতিবাহিত করেছি। রানা ভাই, আমি বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাই, আপনি এত সময় আমাদেরকে নষ্ট করে আমাদের সাথে কথা বললেন। আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ রানা ভাই। আর পাশাপাশি আপনাকেও ধন্যবাদ, আমাকে আমার কাছ থেকে এই পুরানা ইতিহাস আবার অবলোকন করে। আমি আসলে ওই 1971 সনের এই যুদ্ধকালীন সময়ের মধ্যে অবস্থান করতেছি মনে হচ্ছিল আমাকে। ধন্যবাদ। জি, ধন্যবাদ।